বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. So boss, this is our last month আমাদের যে প্রজেক্ট এটা হচ্ছে ফাইনাল আউটপুট। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের গ্রোথ কিন্তু বস অত আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ, আমাদের গ্রোথ কিন্তু খুব ভালো হয়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন চট্টগ্রামে কিন্তু আমাদের টার্গেট ছিল 17, বাট আমরা দেখেন 21-এ টেকতে নিয়ে যেতে পেরেছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ টিম, ওদের জন্য আমি আসলে করতে পেরেছি। অ্যান্ড ঢাকাটা যদি আপনি একটু খেয়াল করেন বল, একটা প্রবলেম আমাদের একটু ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে খুলনা জেলায়। খুলনাতে আমাদের ছিল 17, কিন্তু আনফর্চুনেটলি আমরা 16 পর্যন্ত যেতে পেরেছি। বস মাত্র 1% আমরা ফুলফিল করতে পারিনি, বাট ওভারঅল যদি বস দেখেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করেছি। সো টিম, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য আসলে আমি কাজটা ফুলফিল করতে পেরেছি। আমি খুবই খুবই হ্যাপি তোমাদের নিয়ে, থ্যাংক ইউ। তুমি হ্যাপি হলে কি হবে? তোমার টিম তো তোমার উপর হ্যাপি না। আর কি বললা তুমি? 1% তুমি মাত্র বলছো? শোনো দানি, তোমাকে আমি 3 জন অফিসার ডিএ প্রমোশন দিয়েছি। কেন দিয়েছি? তোমার চেহারা দেখার জন্য, কাজের জন্য দিয়েছি, আউটপুটের জন্য দিয়েছি। ঠিক কাজটাই যদি না হলো তাহলে তোমাকে প্রমোশনটা দিয়ে আমার লাভ হলো কি? বস আমি আমার জায়গা থেকে কিন্তু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। যথাসাধ্য চেষ্টা করছো? চেষ্টা? এই তানিয়া, চেষ্টা দিয়ে কেন পানি খাবো? হ্যাঁ বস, আমি তো আপনাকে আগে অ্যাড করছি। এত বড় প্রজেক্ট ওনাকে দিয়ে অ্যাড করা পসিবল। সো আপনি তো আমাদের কোনো কথাই শুনেন, ওনার প্রতি শেষ দিয়েছে। তানিয়া আপু, আপনি যদি নাই পারতেন আমাদেরকে বলতেন, আমরা করে ফেলতাম। আর বস আপনি আমাকেই বলতেন, আমি করে দিতাম। শোনো তানিয়া, এই অফিসের হায়ারার্কি অনুযায়ী আমার পরে তোমার অবস্থা, সেখানে তোমার পজিশন। তুমি যদি এক্সপ্লেনেশন দেখাও, এই চেষ্টা আরেকটা নাম অর্থ জানো তো? চেষ্টা আরেকটা অর্থ হচ্ছে অজুহাত। তুমি যদি অজুহাত দেখাও তাহলে আমার কি করবো? আমার চাকরি ছেড়ে দিতে হবে। আই এম সরি বস। সরি ইজ নট ইনাফ। শোনো তানিয়া, এই টিমের প্রত্যেকটা সদস্য তোমার প্রতি অসন্তুষ্ট। তাদেরকে মোটিভেট করে তোমার কাজ করতে হবে। বস 3টা বাজে। 3টা বাজে কি হয়েছে? 3টার দিকে না খেলে তো আপনার মাথা ঘুরায়। কোথায় তো দিন হচ্ছে? হ্যাঁ আমি এই কি ফোন বাজে গেল তোমার? বস, ম্যাডাম ফোন করছে। ম্যাডাম ফোন করেছে, ফোন কাটো। আবার কি রাখো ফোন। স্যার আমার ম্যাডাম না, আরে তোর ভাই। তোমার চুপ থাকো, কথা বলবো না। বউ ঘরের ছেলে বেদন কি উঠছ? ভাইয়া বাসের ওই জি না বস আমার সঙ্গেই আছে, আমরা একসাথে মিটিং করছি। বস হানিফকে বলি লাঞ্চ দিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। জি এই কই যাচ্ছ? বস ম্যাডাম আসে রে। কেন? ওই যে আপনাদের ফ্রিজের তার একটা নষ্ট হয়ে গেছে, শর্ট সার্কিট কারণে। এটার জন্য তোমার যেতে হবে। লোক আছে না, কোনো মিস্ত্রি আছে না? কি বলেন স্যার? যে আমার মতো একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, তুমি লোকাল ইলেকট্রিশিয়ানকে দেখে আমি ফ্রিজের কাজ করবো, তবে আবার আপনার বাসায়? এটা ইম্পসিবল স্যার। এই কারণে বড় রিক্স আছে, সেই রিক্সে আমি মিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে যাও। আর আসার সময় লন্ড্রি থেকে ওই যে তোমার ভাবলি শাড়ি যাচ্ছে না এসে হচ্ছে। ওকে স্যার। কোথায় আছো? বসো। তুমি হচ্ছ হেডুডুসের প্রোডাক্ট, তাই মাঝে মাঝে তুমি ধরাকে সারাগান মনে করো। একটা কথা মনে রাখবা, তোমার অ্যাপ্রেজাল রিপোর্টটা আমার সাইন ইমেজ দিয়ে যাবে। জি বস। তাই কাজ করলে ভালো হবে।
জি বস। তানি আপনি কোথায়? বস আমি তো মিটিং রুমে। হ্যাঁ, এই জন্যই তো আপনার ডেস্কে ফোন দিলাম, আপনাকে পেলাম না। আচ্ছা শুনেন, আপনাকে যে কাজ দেওয়া হয়েছে কাজটা কিন্তু মানে অনেক গুরুত্ব সহকারে করতে হবে। আপনি টিম লিডার, আপনাকে টিম দেওয়া হয়েছে, টিমটাকে আপনি চালাবেন, আপনি কাজটা বের করে নিয়ে আসবেন। জি বস। কালকে আমার প্রজেক্ট কিন্তু জমা দিতে হবে, আপনি ফাইলটা নিয়ে আসেন। এই প্রজেক্টে আমরা ব্যর্থ হতে চাই না, যেভাবেই হোক এই প্রজেক্টটা আমরা বের করে নিয়ে আসতে চাই। আমার লাস্ট কথা একটাই, আপনার অনেক পটেনশিয়ালিটি আছে, সেটা আপনি কাজে লাগাবেন, ঠিক আছে? জি বস, গুড নাইট। হ্যাঁ, ভালো থাকবেন, খোদা হাফেজ। তাহলে ভালো করছো আসছো, আমাকে একটা কফি বানায় দাও না। আমি একটা জিনিস বুঝলাম, অফিসে কি এমনই কাজের চাপ, রাইট বাজে দেড়টা, আপনি বইয়ে বইয়ে ল্যাপটপ নিতে আসেন, বাসা যাবেন না? না, আজকে সারাদিন এখানে থাকবো। তুমি আমার একটা কফি বানায় দাও। আপা আপনি মনে হয় ভুল করতেছেন, আপনি ঠিক মতো অফিস টাইমে একটা রং চা পান না, আর রাত 1টা বাজে আপনি এখন আমার কাছে কফি চাইতেছেন। এটা কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে। আপনি যদি খাইতে আমার টেয়াতে নেই ব্যবস্থা করে দিতেছি। লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তুমি যাও, এখানে যাও। ও তো বুঝছি নি। ও রাত তো ভাতও খান নাই না? কফি খাওয়াচ্ছ না তুমি, এখন কি তুমি ভাত খাওয়াবো আমাকে? না আপাই, এইটা আপনি ঠিকই কইছেন। আমি তো অফিসে একলা থাই, এই 1 পট চালের ভাত আর একটা ডিম, একটা আলু ভর্তা বানাইছি। আমারই সমস্যা, আর কাম করেন। কি খবর তোর? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আমি কেমন আছি সেটা বাদ দে, আমি কেমন আছি সেটা জানার জন্য তুই এত রাত আমাকে ফোন দিস নাই। কি কাজে ফোন দিছিস সেটা বল। দোস্ত, আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবি? তুই করবি চাকরি? তো বিশ্বাস কর, আমি তো ফ্রিল্যান্সার, ধর বাসায় বসে কাজ করি। এখন বাসায় কেউ এটা বুঝতে চায় না, মনে কর আমি বাদাই মা, বাসায় কাজ ছাড়া বসে আছি বেকার। আমাকে একটা জয়েন করার কথা ব্যবস্থা করে দিয়ে, আমি জাস্ট চাকরিটা করতে চাই, এটা আইডেন্টিটি দরকার। না, হ্যাঁ একটা ডিপার্টমেন্ট খালি আছে, সেলসের করবি? অবশ্যই করবো দোস্ত, তুই বল কি করতে হবে, জাস্ট আমাকে জবটা ম্যানেজ করে দে। আচ্ছা, আমি তাহলে তোর নাম বলে দিচ্ছি, তোর কাছে ফোন আসবে, কিন্তু তোর কিন্তু আমার আন্ডারে থেকে কাজ করতে হবে। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, আমি তোর আন্ডারেই কাজ করবো, কিন্তু চাকরিটা আমার লাগবে দোস্ত, আমি সিরিয়াসলি বলতেছি। আর তোর বসের একটা ছবি আমাকে পাঠায় দে। বসের ছবিতে তুই কি করবি? বুঝিস নাই, মানে ধর তোর বসের ছবিটা দেখে একটা আইডিয়া করলাম, সার্ভে করা ট্রাই করলাম, যারা ইন্টারভিউতে যখন ফেস টু ফেস হবো তখন কি সে আমাকে গরম সুরে প্রশ্ন করবে না নরম সুরে? এই নিনজা টেকনিক তুই কই পাইলি? হ্যাঁ পাইছি বন্ধু, ইন্টারনেটে পাইছি। ইন্টারনেটে অনেক ভালো জিনিস পাওয়া যায়, তোরা তো এগুলো পাবি না, খুঁজবি না, দেখবি না, তোর তো দেখা সব আজাইরা জিনিস। হ্যাঁ দাঁড়া, একটা মিনিট হোল্ড কর, আমি যে ছবি পাঠাচ্ছি। পাঠাইছি, চেক কর। বন্ধু একদম লেজারিং চেহারা দেখি। ঠিক আছে, ছবি তো পেয়ে গেছি, মাইপা দেখতেছে এবার। ওকে, বেস্ট অফ লাক। ওকে, বাই বাই। বাই। স্যার একদম মসমুসা পাওয়া না, 2 বার তেল দিয়া ডাবল করে ভাজি করছি স্যার, খুবই খায় মজা পাইবেন। ডিমের কথা কি খবর স্যার? মুরগির টিয়া ডিমটা বাড়িছে, আমি আইনে খালি কিচেনে দিয়ে টপাস করে ভাঙ্গি ভাজি করছি স্যার। দেখেন স্যার, গ্রামটা নাকের মধ্যে দিয়ে দেখেন। ডাইল স্যার, এই ডাল আমি নিশ্চিত স্যার আপনি জীবনও খান নাই, গ্রাম থেকে আইছে, ওই বাজার থেকে আমি আছি, আইনা মশমসটা বেশি দিয়া তেল বেশি দিয়ে রান্না করছি স্যার। আনি জি বস। ভাই আমার, তুই কি আমার মারে ফেলতে চা? কি বলো স্যার? আমি আসলে ভাই বলবো স্যার। এটা কি করছোস? কেন বস, আপনার জন্য নাস্তা আনছি। এত দের? জি স্যার। এই বুকের মধ্যে রিং কিনলে আমার যে 2টা রিং পরাতে জানোস না? তেল খাওয়া যেমন মিশে, তেল খেলে যে মরে যাবো, এটা কি জানোস না? তুই এখানে এত তেল দিছিস কেন? হ্যাঁ বস, আমি তো তেল বেশি খাই, এই জন্য তেল একটু বাড়াই দিছি। তুই তেল বেশি খাস দেখা আমি তেল বেশি খামু? আমার তুই তেল বেশি খাওয়াবি? তুই আমার এক পাল্লাই না বস, তুই আমি সমান সমান।
আমি কি তেল বেশি খাই? স্যার একদম মিথ্যা কথা করবেন না, আমার মুখের দিকে তাকে আপনি মিথ্যা কথা কইতে পারবেন না স্যার। এই অফিসে সবাই কিরম স্যার আপনার তেল দেয়, আপনি নাকি 6 প্যাক দেখতে হিরোর মতো, আপনার নাকি অনেক সুন্দর চেহারা। স্যার এটা কি তেল না আপনি কোন? তুই খালি আমার শ্বশুর বাড়ি আত্মীয় দেখা। আমার শ্বশুর করিমুল্লাহ তোর এখানে চাকরি দিছে, নইলে আমি কি করতাম জানোস? এমন থাপড়াইতাম কিয়ামত পর্যন্ত তোর আমি থাপড়াইতাম। আরে এগুলো তো খাবার না, এগুলো তো মারণাস্ত্র। এই যে এটা কি? এটা তো একের বোম, এটা তো গ্রেনেড, এটা তো AK-47। আমি তুই ক, আমি কি অ্যাটেম বোম দা গ্রেনেড খাবো, নাকি গ্রেনেড দিয়ে অ্যাটেম বোম খাবো, নাকি এই দিয়ে AK-47 দিয়া যা খায় উড়ে যাও? তুই যা। কি বলেন স্যার আপনি? এসব পরোটা, বুটের ডাল, ডিম এত কম হইতে যাবে কিসের জন্য? স্যার আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি এই হানির এগুলো যদি স্যার আপনি খান তাহলে আপনি এভারগ্রিন থাকবেন। ওই যে মানুষে কয় না দেখলে অসুন্দর, বয়স আপনার 60-70-75 হয়ে যাবো, তারপরে স্যার মনে হইব না, আপনি ওই রকম এভারগ্রিন থাকবেন স্যার। বুঝতে পারছি, বুঝে ভাবছি। স্যার আপনি কি বুঝে বলছেন? তুই আমার মারে ফেলিস, এটা হয়তো শ্বশুর বাড়ির ষড়যন্ত্র, তুই স্প্যার মতো কাজ করতেছস। মানে প্লা তোর একটা সহজ বুদ্ধি দেই, এত কষ্ট করা দরকার কার কি? তুই বাজারে যা 1 পোটলা আমাদের বেশি। থ্যাংক ইউ স্যার। স্যার এই কথাটা আপনি আগে বলবেন না, তো লেট করলেন কেন? কেন স্যার বিশাল দেন আপনি না বললেন? তুই আবার সত্যি রিস্কা ভাড়া দিতে স্যার? না স্যার, আপনার শ্বশুর করিম যখন আমাকে চাকরি দিছে স্যার, সে বলছে আমার জামাই যখন যেটা যে মুহূর্তে চাইবে তাৎক্ষণিক তুমি হাজির করে দিবে, আমার জামাইয়ের অপূর্ণতা তুমি রাখবে না। স্যার এখন আপনি বিষ খাইতে চাইছে, আমি যেটা লাইন না পারি। চপ তুই তো হলুদ সাংবাদিকের মতো খবর বিকৃতি করতেছস। আমার শ্বশুর তুই বলছে, আমার শ্বশুর বলছে এই অফিসে যখন থাকবি আমার সেবা যত্ন করবি, ভালো ভালো খাবার খাওয়াবি, আমি অসুস্থ ভাবে সাথে ঢুকি যাতে আমি সুস্থ থাকি। আর তুই আমার উল্টা পাল্টা কথা বলতেছস, আমার তেল খাই মারে পেতে চাইতেছস। স্যার আচ্ছা স্যার আপনি গেলাম ভুল বুঝতেছেন স্যার, আপনার শ্বশুর যেটা কইছে আমি কিন্তু ওইটাই পালন করতেছি স্যার। স্যার কথা বানায় লাভ নেই স্যার, এখন বলেন স্যার আমি আপনার জন্য কি বিষামু স্যার? ইন্দুর মারার বিষামু নাকি তেলাপোকা মারার বিষামু স্যার? হ্যাঁ স্যার আমি একটা ছোট্ট মানুষ, একটা ছোট্ট সাহেব হান দিই স্যার, ইন্দুর মারার বিষ ভুলেও খায় না স্যার, আপনি মরবেন না স্যার। খামাকে আপনি বাসা টু হাসপাতাল টু আইসিইউতে স্যার যাওয়া আসা করবেন স্যার, খামাকে আপনার খুব কষ্ট হইব, শেষে স্যার এরকম আপনার পরোটা আর এগুলো ডাইল ভাজি খাইতে হবে স্যার, ডিম ডুম খাইতে হবে স্যার। তার সেওয়ালে একটা বুদ্ধি দিয়ে স্যার, আপনি তেলাপোকা মারার ওষুধ খান স্যার, আমি নিশ্চিত স্যার আপনি আধা ঘন্টার মধ্যে বেড়ে যাবেন গা। আর যদি না বলেন তা আমি হানিফ কথা দিতেছি আপনার গলা চেপে মেরে ফেলানো স্যার। এখন তুই আমাকে ক, আমি তোর বিষ খাওয়াই পারো দেখে মাইরা বিষ খাওয়াবো? না স্যার খাওয়া যায়, এটা খাবার। কি বলেন স্যার, খাওয়া যাবে না কিসের জন্য? আমি নিজে আনছি স্যার, এই দেখেন স্যার আমি খাইতেছি। বুক করলেন তার লবণ বেশি তো স্যার, তাছাড়া নিয়ে দেয় আমরা লবণ কম খাবো। আমি অলরেডি অর্ডার দিব, তুই খাবার নিয়ে আস। সব ষড়যন্ত্র। এই যে টিম লিডার, আপনার কারণে তো ব্যবসাবাদী সব বন্ধ হয়ে যেতেছে। কেন মাঝার ভাই আমি কি করলাম? এই শেষে ছেলে পেলেদের টিএ বিলগুলো ক্লিয়ার করেন না কেন? এই অফিসে প্রতি সপ্তাহের বিল প্রতি সপ্তাহে ক্লিয়ার করা হয়, আপনি সেলসের বিলগুলো ক্লিয়ার করেন না, এই জন্য পোলাপানগুলো সেলসের কলেও যেতে পারতেছে না। পরে যদি টার্গেট মিস হয় ম্যাডাম, সমস্ত দোষ কিন্তু আপনার উপরে যা পড়বে। আমি বিলটা না দেখে কেন সাইন করব? আর বিলটা যে আমার সাইন করতে হবে সেটা তো আমাকে কেউ বলে নাই। আজব কথা বললেন তো। টিম লিডার আপনি, বিল আপনি দেখবেন না তো অন্য কেউ দেখবে? আর এই যে বললেন কথাটা যে দেখে শুনে তারপরে সাইন করবেন, ওরা কি এখানে কোটি কোটি টাকা দুর্নীতি করে রাখছে নাকি ম্যাডাম? সামান্য 2-4 টাকা হয়তো একটু বেশি লেখে, এটা তো দোষের কিছু না। ঢাকা শহরে চলতে গেলে কি পরিমাণে খরচ সেই সম্বন্ধে আপনার ধারণা আছে? আর দিন শেষে ম্যাডাম ব্যবসাটা তো ওরাই এনে দেয়, ওদেরকে যদি খুশি রাখি তাহলে তো আমাদের জন্যই ভালো। হ্যাঁ বুঝতে পারছি, সাইনটা কোথায় করতে হবে সেটা বলেন, কোথায় করব? এখানে সাইন করেন। হ্যাঁ দেন, এখানে। হ্যাঁ হয়েছে? আজব কাহিনী তো, না দেখে সাইন করে দিলেন, একটু চেকও করলেন না? সাইন করলেও দোষ, না করলেও দোষ, আমি করবোটা কি? মাঝে আমাকে একটু ডিসিশন দেন আপনি, আমি আসলে করবোটা কি? না ম্যাডাম, সাইন করছেন ঠিক আছে,
কিন্তু টাকা পয়সা যদি ওলট পালট হয় তখন তো সমস্ত দোষ এসে পড়ে অ্যাকাউন্টস ম্যানেজারের। এই অফিসে সবাই মনে করে আমার প্রচুর টাকা, কিন্তু বিশ্বাস করে না, 6 মাস ধরে একটা শার্ট পরতেছি, আরেকটা শার্ট কেনার টাকা নেই। মনটাই খারাপ হয়ে গেল। স্যারের সাথে যে বাকি হিসাব পাগলে যাবো। আপা, আমি আপনারে এখন একটা ফাও উপদেশ দেব, এটা নিয়ে কোনো পয়সা লাগবে না। হানিফ, আমি তোমার কাছে উপদেশ চেয়েছি। সমস্যা কি আপা? আমি আপনার উপদেশ দিব, লাগলে লাগাইবেন, না লাগলে ফালাই দিবেন। এই অফিসে আপনি যদি কাম করছেন তো মরছেন। ওই যে দেখেন না, মেকআপ তামান না, সারা দিন কি করে, ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখে, সারাক্ষণ মেকআপ করে, পায়ের মধ্যে আলতা মাখে। আরে পাক মতিন কাম করে কি সেলছে, সারের ভাগ ভাঙছে, সারের ভাগ জীবন আর ভাগতে দেন নাকি? এগুলো কেমতে হয়? তেল আপা, তেল, তেলের তেলসমাতি। আমগো বস তরকারিতে তেল খায় না ঠিক আছে, কিন্তু তারা যদি কেউ তেল মারে ওটা ঠিকই খায়। হয়েছে শেষ। তোমার কাজ কি? তুমি যাও তোমার কাজটা করার, কাজের বাইরে তুমি একটা বাড়তি কথা আমার সাথে বলবা না, বুঝা গেছে? আবার আমি তো ওইটাই কইতে আছি, কিন্তু আমার যে কাম কি ওটা তো আমি নিজে জানি না। আমি কয়টা ডিপার্টমেন্ট সামলে জানেন? 3টা ডিপার্টমেন্ট। রিসেপশন সামলাই, পিওনের কাজ করি, রান্নার কাম করি। একবার বাবরসি করছে কি জানেন? সে হলেও বাড়িতে চলে গেছে, তার পাতলা পাখানো হয়েছে। আমার দিচ্ছে রান্নার দেখতো, আমি ভাত রান্না খাওয়াইছি, ওই বাপ বলে এমন মজা হয়েছে, মা গো মা। তারপর বাবরসি চাকরি নেই, আমার কন্টিনিউ করেছে রান্না, কিন্তু ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের বেতন পাই আমি। এটা কোনো কথা হইল আপা? তুমি এখন যাবা হানি, প্লিজ এখান থেকে। হ্যাঁ, তুমি প্লিজ এখান থেকে যাও। আপা আর একটা ছোট্ট উপদেশ, ওই যে অ্যাকাউন্ট ম্যানেজার আছে না টাকলা, এর দ্বারে পাশে যাবেন না। ওই বেটা এমন বদের বদ, এমন খারাপের খারাপ, এমন চোরের চোর, সারাটা দিন খালি হিসাব নিকাশ নিয়ে থাকে, চুল সেরা বিশ্লেষণ করে। তার মাথার মধ্যে কিন্তু চুল নাই, সে কিন্তু টাকলা পরশুলা লয়ে ঘুরে। তুমি এখান থেকে যাবা। আস্তে আপা, এমনি শিক্ষা দিলে তো গলার রক ছিঁড়া দেবো। আমি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছি, আপনি নিলে নেবেন, না নিলে না নেবেন, খালি বিড় 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 করে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যদি দয়া করে আমাদের অফিসে জয়েন করতেন তাহলে আমরা খুবই কৃপার্থ হতাম, উপকৃত হতাম আর কি স্যার। তানিয়া, আমার কি উচিত এইসব ছোটখাটো কোম্পানিতে জয়েন করা? নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমি বুঝলামই না স্যার, আপনি কিভাবে কনভিন্স করতেছেন? আপনি জানেন আপনি কার সাথে কথা বলতেছেন? আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলতেছেন স্যার। আপনি আর উনি যে কোনো জায়গা থেকে করেন, উনি মালয়েশিয়া থেকে পড়াশোনা শেষ করে আসছে। আপনি কি বলতেছেন? ঠিক মতো কনভিন্স করবেন না? আপনি আগে বলবেন না স্যার, ইঞ্জিনিয়ার, এত বড় ইঞ্জিনিয়ার, বিদেশ ফেরত ইঞ্জিনিয়ার। স্যার 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 স্যার, আপনি যদি আমাদের অফিসে জয়েন করতেন স্যার, তাহলে আমাদের অফিসটা এইভাবে একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে, নিমজ্জিত স্যার। আপনি জয়েন করে সাই করে উপরে উঠে যাবে স্যার। দেখি কি করা স্যার, যায়। আপনার কাছে খুবই অনুরোধ করছি, করজোরে অনুরোধ করছি, আপনি দয়া করে আমাদের অফিসে জয়েন করে ফেলেন স্যার। একটু বলেন না স্যারকে। স্যার আচ্ছা বলবোই তো, কিন্তু আপনি ডিটেইলস বলবেন না? স্যালারি ট্যালারি কি সব বলবো তো, বলুন স্যার। আচ্ছা স্যার, স্যার আপনার বেতন কত হলে আপনার চলে স্যার? বেতন তানিয়া, কত বেতন বলবো? আমার তো জব এক্সপিরিয়েন্স নাই, কত স্যালারি নেওয়া উচিত? 120K নিব নাকি পার মান্থ? হতেই পারে 120K, হতেই পারে। কি বলেন এটা কোনো কথা বললেন আপনি? এইরকম একটা আতখ্যাচড়া একটা অ্যামাউন্ট ফিগার বললেন আপনি। স্যার, আপনাকে আমি পুরো ফিগার মিলিয়ে দেবো, 1.5 লক্ষ টাকা দেবো স্যার, আপনি যদি দয়া করে এটা গ্রহণ করেন স্যার। বাহ, ঠিক আছে, দেখি হতে পারে, না বলো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, তাহলে আপনি বাসা কোথায় গেলেন স্যার? বাসা উত্তরা সেক্টর 7। যাতায়াত করবেন কীভাবে স্যার? আমার নিজের গাড়ি আছে, নিজের গাড়িতে আপ ডাউন করবো। এটা হয় না স্যার, এটা অফিসের জন্য খুব অপমানজনক স্যার। আমাদের অফিস থাকতে, অফিসে 2টো গাড়ি আছে, আপনাকে একটা গাড়ি আপনাকে দিয়ে দিব স্যার। স্যার, মজার ব্যাপারটা কি জানেন স্যার? আমি উত্তরা থাকি স্যার, এই যে গাড়িটা আমি ব্যবহার করতাম স্যার, ওটা আপনাকে আমি ফুললি দিয়ে দেবো স্যার। আর এরপরে আপনি যদি ফ্যামিলির কোনো গাড়ি লাগে তখন আমারটাও দিয়ে দেবো। আর তখন কীভাবে আমি আসবো জানেন স্যার? আমি মেট্রোতে আসবো স্যার। মেট্রোতে আসতে খুব স্যার দ্রুত টিকিট কাটতে হয়, দ্রুত বাসে এই ট্রেনে উঠতে হয়, মানে একটু আমার এই বয়সে ব্যায়াম, আমার শরীরের জন্য খুব ভালো হয় স্যার। ওকে ওকে স্যার, তাহলে আপনি কি আমাদের প্রস্তাবটা গ্রহণ করছেন স্যার? করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্বামী, স্বামী, আমি কোথায়? আমার স্যালারি, আমার গাড়ি, এদিকে
স্বপ্ন দেখা হচ্ছে? আর দোস্ত অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, কেউ আসে না, তাই ঘুমায় গেছিলাম। আয় হায় আপা, ঘুমায় গেছে? খেলা শুরু হওয়ার আগে ঘুমায় গেছে, আর যদি খেলা শুরু হয় তাহলে খুঁজেই পাওয়া যাবে না। এই তুমি এত কথা বলতেছো কেন? যাও গিয়ে দেখো বস কি করতেছে, এখন ইন্টারভিউ হবে। যাও যাও বসের কাছে যাও, যাও যাও যাও। ঠিক আছে আপা, আমি যাইতেছি। তাই আপনার এই পরিচিত লোকরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসটা বুঝিয়ে দিয়ে। এই অ্যান্টিক পিস্টলে কই পাইছে? অফিসে তো আসান মঞ্জিলে বাসা নাকি? এটা তো তুই একজনরে দেখলি, আমার অফিসের সবগুলো হচ্ছে অ্যান্টিক পিস, ঠিক আছে? আচ্ছা দোস্ত, কারো তো দেখতে পাচ্ছি না, ইন্টারভিউ কি তুই নিবি নাকি? আরে না না, আমি নিব না। আমি এখানে তোকে কিছু জ্ঞান দিতে আসছি। এখন আমি যেগুলো বলবো এটা যদি তুই মাথার মধ্যে ঢুকে নিতে পারিস তাহলে তোর উপকার। দোস্ত তুই এমন ভাবে কথা বলতেছিস কেন? মনে গাঁথবো, মাথায় ঢুকাবো, আমার তো ভয়ই লাগতেছে। ভয় পাইস না, দেখ আমি তো তোকে এখন থেকে চিনি না, আমি তো তোকে অনেক বছর ধরে চিনি, তাই আমি জাস্ট তোকে ওয়ার্ন করতে আসছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই কি বলবি মন খুলে বল, আমি শুনতেছি, বল। শোন, আমি জানি তুই খুব ফালতু একটা ছেলে, সারাক্ষণ ফাইজলানের মধ্যে থাকোস, কোনো কিছু সিরিয়াসলি নেস না, কিন্তু সেটা এই অফিসে চলবে না। ওকে, অনেক ধরনের সিচুয়েশন তোমার ফেস করতে হবে, কিন্তু কোনোভাবেই হাল ছাড়া যাবে না, সব কিছু ম্যানেজ করতে হবে। আর প্রত্যেকটা অফিসের কিছু ডেকোরাম থাকে, ওই ডেকোরাম ফলো করতে হবে, এর বাইরে যা কিছু করা যাবে না। আমি জানি তোর অনেক ফ্রিডম ভালো লাগে, তুই স্বাধীন চেতা একটা মানুষ, কিন্তু তোর যদি ফ্রিডম দরকার পড়ে তাহলে কিন্তু এই অফিসটা তোর জন্য না। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে তোর পরিচিত, আমি যে তোর ফ্রেন্ড, এইটা এই অফিসে কাউকে কখনো বোঝানো যাবে না, বলা যাবে না। ওকে, বুঝছি, তোর সমস্ত কথা আমার মাথায় ঢুকছে, আমি বুঝে গেছি যে এখানে আমার চাকরির কোনো দরকার নাই, আমার স্বাধীন জীবনে আমি খুব খুশি আছি। আমি তো যাই, আল্লাহ হাফেজ, বিদায়, ভালো থাকিস। এই যে আবার ফাইজলামি শুরু করছে, আমি বলছি কিন্তু এইসব ফাইজলামি এখানে চলবে না। কি করবো এখন, আটকে গেছি একদম। হে আল্লাহ, হে মাবুদ, এই আসন্ন ভ্যালেন্টাইন ডের আগে তুই আমাকে চাকরিটা পাওয়া দাও, আমাকে একটা সুন্দরী ডার্লিং জুটায় দাও, আমার চাকরিটাও থাকলো, ডার্লিংটা হাত ধরা থাকলো। দোস্ত তুই রাজি থাকলে কিন্তু চাকরিও চাওয়া লাগতো না, ডার্লিংও চাওয়া লাগতো না। তুই আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমি আগের দোয়াতেই থাকলাম, আমাকে একটা চাকরি পাওয়া দিও, একটা সুন্দরী ডার্লিং পাওয়া দিও, এর মতো চেহারা। আমিন। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, হয়েছে না? হ্যাঁ স্মার্ট তো আমি। হ্যাঁ চল। হ্যাঁ বস আসলে আমি তোকে বসের রুমে নিয়ে যাচ্ছি, কিন্তু বস যা জিজ্ঞেস করবে তাই বলবি, বাড়তি কথা একদম। আচ্ছা তানি, আপনি ইন্টারভিউর জন্য কার কথা জানি বলেছিলেন? বসের কথা। স্যার আসসালামু আলাইকুম। তাহলে ইন্টারভিউটা নিয়ে নিই। হ্যাঁ জি, আমি আপনার রুমে নিয়ে আসছি। না, রুমে যাওয়ার দরকার নেই, আমরা এখানে নিয়ে নিবো। হ্যাঁ জি। হ্যাঁ বসুন বসুন। নাম কি? শামীম। পুরো নাম? শামীম হাসান সরকার। বাবার নাম? দিলু সরকার। গ্রামের বাড়ি? যশোরে স্যার। লেখাপড়া কিছু করছো? জি স্যার করছি, আমি এমআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন শেষ করছি, আর মালয়েশিয়ার ইউটিএম থেকে মাস্টার্স করছি। কি টেম? ইউটিএম স্যার। ইউটিএম থেকে? ও, ওটা তো কোচিং সেন্টার। জি না স্যার, ওইটা মালয়েশিয়ার টপ টেকনিক্যাল মানে পাবলিক ইউনিভার্সিটি, ওইখানে পড়াশোনা করছি। হ্যাঁ, আমি কি তাহলে ভুল শুনলাম? আমি তো শুনছি যে ওখানে নাকি 10,000 টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়। স্যার না স্যার, ওইখানে কোনো টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায় না, ওইখানে আমি 2.5 বছর পড়াশোনা করে আমি সার্টিফিকেট নিয়েছি। 2.5 বছর পড়াশোনা করে কিসের সার্টিফিকেট পেয়েছে? কিসের, ডাক্তারি নাকি? স্যার ইঞ্জিনিয়ারিং স্যার, পোস্ট গ্রাজুয়েশন স্যার, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ার? জি স্যার। আপনি ইঞ্জিনিয়ার? জি স্যার। বাহ, ভালো, অনেক কিছু শিখছেন না? স্যার মানে মোটামুটি। ঠিক আছে। ও বস কিছু খুঁজছিলেন? এইটা ক্যাচ। স্যার এটা কি? স্যার কলম। এটাতে কি করে? স্যার লিখে। লেখা ছাড়া আর কি করে? লিখিয়ে স্যার। খোঁচা মারা যায় না? স্যার যায়। দাম কত হতে পারে? স্যার 15 থেকে 20 টাকা হায়েস্ট। আচ্ছা আপনাকে একটা অঙ্ক দিই, যেহেতু আপনি ইঞ্জিনিয়ার, অঙ্কে তো ভালোই হবেন। ধরেন এই কলমটার দাম ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, আপনি এটা বিক্রি করলেন 30 টাকা। জি স্যার। তাহলে কত পার্সেন্ট লাভে বিক্রি করলেন? 33% স্যার। ঠিক আছে, এই কলমটা আপনি 30 টাকা বিক্রি করবেন। যদি বিক্রি করতে পারেন তাহলে এই অফিসে আপনার চাকরি হয়ে যাবে, আপনার দক্ষতা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কাজ শুরু করে দেন। জি স্যার। তানি আপনি যদি এই কলমটা কেনেন তাহলে কলমটাও বিক্রি হয়ে যেত, আমার চাকরিটা। এখানে না, এখানে না, ওর কাছে না, ওর কাছে না। আপনি এই অফিসেই কলমটা বিক্রি করবেন, কিন্তু তার কাছে বিক্রি করতে পারবেন না। আচ্ছা তানিয়া, উনি কি আপনার আত্মীয়?
না 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 স্যার, আমি তো মানে ওই মানে খালাতো ভাই? না 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 না, কি বলেন স্যার, ওই যে আমার আমার খালাতো ভাইয়ের ওয়াইফের, হ্যাঁ ওয়াইফের ভাসুরের ছেলের শালা। আপনার শালা? আমার না, আমার খালাতো ভাইয়ের ওয়াইফের ভাসুরের ছেলের শালা। জি জি। ঠিক আছে শালা, দেখা যাবে তাইলে। সরি স্যার। ও সরি, মানে শালা বলতে বলতে মাথার মধ্যে শালা একা করে গাইতে গেছে। জি স্যার। তাহলে কাজ শুরু করে দেন, কলমটা বিক্রি করে। ওকে তাহলে আমি ট্রাই করে আসি স্যার। হ্যাঁ মুভ অন মুভ অন। ওকে স্যার। এই আপনি কোথায় যান? বসেন। ও যতক্ষণ না পর্যন্ত কলমটা বিক্রি করবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে থাকবেন। জি বস। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। Newsman Dairy, excellence in quality. হবে না। কি হবে না? আমি যেটা ভাবতেছিলাম আপনি সেটা পারবেন না। আরে ভাই, আপনি কি মনে মনে ভাবছেন যেটা হানিফ পারবে না? একবার খালি কয়ে দেন, আমি কইরা দেখাবো। ভাই এটা আসলে একটা উচ্চ বংশীয় কলম, বুঝছেন? ভাবছিলাম আপনার কাছে বিক্রি করব, কিন্তু আমার মনে হয় না আপনি এটা কিনতে পারবেন। আপনার কোনো আইডিয়া আছে আমার সম্পর্কে? আমি হানিফ, আপনি কি আমার অফিস পিয়ন ভাবছেন? আমি A to Z, আমি কর্তৃপক্ষের লোক, আমি সব কাজ করি। আমি ম্যানেজারের কাজ করি, আমি অফিস সহকারের কাজ করি, আমি কিচেনের কাজ করি, আমি একের ভিতর 3। আমার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। শোনেন, আমি আপনার কিছু কথা বলবো, এখন মনোযোগ দিয়ে শুনবেন। আমার টাকা পয়সার কোনো অভাব নাই। গ্রামে আমি 4টা বলদ কিনছি, আমি 7 কাঠা জমি কিনছি, 3 কাঠার মধ্যে বাড়ি করছি, আর 4 কাঠার মধ্যে পুকুর করছি। সামনে আমি সুইমিং পুল করবো, আমি খামার করবো, আমি ফিশারিজ করছি। আমার সম্পর্কে আপনার আইডিয়া আছে যে এই একটা কলম হানিফ কিনতে পারবে না? আচ্ছা উত্তেজিত হবেন না। আমি বলতে চাচ্ছি আপনার বাড়ি আছে, জমি আছে, ফিশারিজ আছে, পুকুর আছে, সুইমিং পুল করবেন সামনে, সব ঠিক আছে, কিন্তু এই কলমটা ন্যায্য মূল্যে আপনি কিনতে পারবেন বলে আমার মনে হয় না। এ ভাই, এত কিছু কোয়ার পরে কি আপনার মাথায় ঢুকে না আমি কত সম্পদের মালিক? আপনার কি এমন কলম, কয়টা দাম যে হানিফ কিনতে পারবো না? খালি কইয়ে দেখেন। এটা ভাইয়া 50 টাকা আমি বিক্রি করতে পারবো। আরে ভাই, আপনি আমার বলদ মনে করছেন না? যে শুনছেন আমার হালের বলদ আছে 4টা, সুইমিং পুল করবো, আমার 7 কাঠা জমি আছে, 3 কাঠা বাড়ি আছে, সামনে পুকুর। আরে ভাই, একটা 5-7 টাকার কলম আপনি দাপাস করে দাম বাড়ায় 50 টাকা করে ফেলাইছেন। দেখছেন, আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমি যেটা মনে মনে ভাবতেছি আপনি সেটা পারবেন না, ঠিকই কিন্তু পারতেছেন না। সেই হানিফের লগে আপনি জিদ করতেছেন না? আচ্ছা দেখ, নেবেন কি মনে হয় আপনার কাছে? অবশ্যই লন, আমি ন্যায্য দাম দিয়ে আপনার কাছে কলমটা নিব। জাস্ট 1টা মিনিট আমার সময় দেন, আমি যাবো আর বিজলি বাতির মতো চললাম। ওকে ওকে, আমি এখানে থাকবো? অবশ্যই এনে থাকবেন, বিজলি বাতির মতো দামও আর আপনি থাকবেন। এই সাবধান, যাবেন না কিন্তু। আসি, আমি এখানে আসছি। আরে আপা, আপনি এটা কি পড়ছেন? মানে আরে আপনার যে কি লাগতেছে আজকে, আপনি তো কল্পনা করতে পারেননি। আপা, আজকে নিশ্চয়ই সকালবেলা আপনি আয়না দেখেন নাই। যদি আপনি আয়না দেখতেন আজকে সকালবেলা, তাহলে আপনার এই চেহারার রিফ্লেকশনে আয়নার কাজ ঘুরা ঘুরে হইয়া ফ্লোর বইরা যেত না। মানে এত খারাপ লাগছে না না, আপনাকে এত খারাপ লাগবে কেন? আপনার অনেক আপা, ঐশ্বরিকা দেখছেন, নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, ওরা যদি আপনার সামনে এসে এখন দাঁড়াইতো, তাহলে আপনার এই সৌন্দর্যের কাছে ওদের সৌন্দর্য ম্লান হয়ে যাইতো। এত সুন্দর লাগতেছে আপনাকে। আচ্ছা আচ্ছা, বলেন কি লাগবে? আর লাগবো তো অনেক কিছুই, তো সব বাদ, আপাতত 500 টাকা দেন। 500 টাকা কেন? মানে আর 500 টাকা নাই আমার কাছে। ওরে ফকিং নি, তাইলে আন্তর্জাতিক মানে হিরোইনের কথা লাভ আছে? নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া, মন মন মেরে প্রশ্ন থাকলেই তুই তো। আচ্ছা আপা, 50 টাকা দেন। 50 টাকা কেন? 50 টাকা? ওরে নিচে ফকির মানে একটা দান বাক্স আছে, প্রোগ্রাম হইব, ওই প্রোগ্রামের জন্য 50 টাকা দিলে আপনার সোয়াব হইব, আপনার লাভ হইব। দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি, দাঁড়ান। এই যে ফকির নেই না, মানে থ্যাংক ইউ। ফকির দান করতে হইব।
হানি ভাই এই তোমরা কতক্ষণ আগে কইছে চা দিতে, চা দাও না কেন? আমার তো টেনশনে মাথা মুথা পুরো নষ্ট হয়ে যেতেছে, হিসাব মিলাতে পারতাছি না। আল্লাহ স্যার কত টাকার হিসেবে নিতে পারতেছেন না? পুরো 47 টাকা, পুরো 47 টাকার জন্য আমার মাথা মুথা পুরো আউলায় রয়েছে। আল্লাহ আমি বুঝতেছি না আমি কি করবো। তুমি আমরা জলদি চা দাও। আমি চা দিতেছি স্যার, আপনার মাথা আমি ঠিক করে দিয়েছি, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন সেগুলোও সব নিমিশে দূর করে দিয়েছি। তার আগে আপনি আমার 50টা টাকা দেন। কি বলে? আপনি আমাকে মাত্র 50টা টাকা দেন। এই মিয়া, এই তোমার যে কথা কই তুমি বুঝো না? হ্যাঁ, এমনিতেই মাথা মুথা সব গরম হয়ে গেছে। আমি কেমনে হিসাব মিলামো এটাই বুঝতেছি না। তুমি আবার কইতাছো উল্টা পাল্টা 50 টাকা দিতে না। এই মিয়া যাও, তুমি যাও। স্যার আমি আপনার মাথা ঠান্ডা করার ব্যবস্থা করতেছি স্যার। স্যার আপনার প্রমোশন হইব স্যার, আমি নিশ্চিত স্যার 50টা টাকা দেব। ধরেন স্যার। হ্যালো, হ্যাঁ আম্মা, আম্মা কেমন আছো তুমি? আম্মা আমি ভালো আছি আম্মা। তুমি খাওয়া দাওয়া করছো? আরে আম্মা পড়াশোনা করতেছো? খুব ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে আম্মা? আচ্ছা ঠিক আছে আম্মা। হ্যাঁ বাবা অফিস থেকে আসার সময় নিয়ে আসবো তোমার জন্য বড় বড় 2টা চকলেট নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা আম্মা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার মেয়ের মতো স্যার চেহারা, আমাকে বাতিজের মতো চেহারা দিয়েছে দেখছি যে বাচ্চাটা স্যার। এবার আপনি কর, আপনার মেয়ের মতো চেহারার মধ্যে কোনো মেয়ে রাস্তার মধ্যে ভিক্ষা করে মানুষের মাথায় হাত পাতে স্যার, এইটা কি মাইনা নেওয়া যায় স্যার? ঠিক আছে স্যার, আপনি যদি 50 টাকা না দেন, না দিবেন কি ওরা অন্যদিকে যাইবো না। আরে স্যার এইটা তুমি কি কইলা? আমার ভাইয়ের মতো একটা মেয়ে রাস্তায় ভিক্ষা করবো, মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাইবো, টাকা চাইবো? আল্লাহ আমি নিতে পারতাছি না কোনোভাবে। আমি নিতে পারি না স্যার। একটু আগে কয় টাকা লাগবে? 50টি অনলি স্যার। অনলি 50? দাও দাও, 50টা টাকাই দাও, পুরোটা দিও। হ্যাঁ দিও কিন্তু। ঠিক আছে। আর শোনো, মাইয়াটা চা খাইতে চায়, এইটাই খাওয়াইও। 50 টাকা দেখে আমি পোলাও কুরমা খাওয়াবো, 50 টাকা দিয়ে দিব, যা মন চাই ওইটাই খাইব। এই লন ভাই 50 টাকা পাইছেন? হ্যাঁ। কলমটা দেন আমার। অবশ্যই কলমটা আপনার। থ্যাংক ইউ ভাই, আপনি তো আসলে পেরে গেছেন। কলম, এই কলম না? আপনি বলছেন আমি নিতে পারবো না, এই হানিফের লোকের চ্যালেঞ্জ করছেন। আচ্ছা কোন বংশীয় কলম যেন কইছিলেন? ভাই তুরস্ক আছে না, তুরস্কের অটোমান সাম্রাজ্য সুলতান সুলেমান এই কলমের কালি দিয়ে সাইন করতো। এই আধুনিক যুগে কলমটা বানানো হয়েছে ওই কালিটার মধ্যে আছে। তার মানে এই কলমটা বিনা নেইছে। একদম একদম। সেই কলম এখন আমার হাতে। একদম। এবার আপনি বুঝতে পারতেছেন চালাকটা কে? একদম। 50 টাকা দিয়ে কলমটা নিছি, পোষাইছে কিনা বলেন? ভাই আমি খুব ইমপ্রেসড হয়ে গেছি। আমার যদি যে কোনো হেল্প লাগে এই অফিসে, আমি এটুকু শিওর আপনার কাছে আমি সব বলবো। চোখটা বুঝা নিঃশ্বাসটা বন্ধ করে আমার কাছে আয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হানিফরে ফাফর লয় না, সুলতান সুলেমানের কলম এবার এখন আমার কাছে। কি এটা? স্যার টাকা। কত টাকা? 50 টাকা স্যার। 50 টাকা? কেমনে? স্যার আপনি আমাকে 30 টাকা কলমটা বিক্রি করতে বলেছেন, আমি 50 টাকা বিক্রি করে দিয়েছি। 50 টাকা বিক্রি করে ফেলছেন? জি স্যার। 30 টাকা লাভ? জি স্যার। আমার মনে হয় আপনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন। না স্যার, আমি নিজের পকেট থেকে টাকা কেন দিব স্যার? আমি এটাতে কোনো লস করি নাই। আমি এটা অন্য মানুষের কাছে বিক্রি করেছি স্যার, প্রফিটে বিক্রি করেছি। প্রমাণ করতে পারবেন? স্যার এই অফিসে হানিফ সাহেবের কাছে স্যার বিক্রি করেছি। হানিফের কাছে? জি স্যার। মানে দরিদ্র অশিক্ষিত লোকটাকে পটিয়ে আপনি 20 টাকার কলম 50 টাকা বিক্রি করে ফেললেন? জি স্যার। আপনি তো অনেক ট্যালেন্টেড। মানে দরিদ্র লোককে যারা পটিয়ে কাজ করতে পারে তারা তো অনেক মেধাবী। স্যার থ্যাংক ইউ স্যার। তানিয়া, জি তাহলে কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ বস। তাহলে মানে কি জানো আপনার? ওই যে স্যার আমার খালাতো ভাইয়ের ওয়াইফের ভাসুরের ছেলের শালা। শালা, শালা, থ্যাংক ইউ শালা। সরি স্যার। ওই যে মানে বারবার শালা বলতে মাথায় ঢুকে গেছে আর কি। তাহলে তাহলে আপনার চাকরিটা কনফার্ম করে ফেললাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার আসল কথাটা বলি, সেটা হলো যে আমরা কাউকে চাকরি দেওয়ার পর 6 মাস তাকে আমরা ফ্রি খাটাই, তারপরে পার্মানেন্ট করি, তখন আমরা বেতন টেতনের ব্যাপারে আলোচনা করি। কিন্তু আপনি যেহেতু ব্রিলিয়ান্ট, আপনি যেহেতু দরিদ্র অশিক্ষিত লোককে পটিয়ে কাজ করতে পারেন, তো আপনাকে খুব দরকার হবে আমাদের। তাহলে আপনাকে আমরা আজকে থেকেই পার্মানেন্ট করে ফেলি।
থ্যাংক ইউ স্যার। তাই না? চমৎকার হয় না? খুব ভালো হয়, খুব ভালো হয় বস। এবার তাহলে বেতন নিয়ে একটু কথা বলা যায়, কথা বলছেন? না না, আমি কিছু বলিনি, আপনার যেটা ভালো মনে হয় বস। আচ্ছা, অফিসিয়ালি আমি এই ব্যাপারটা একটু আলোচনা করছি। আমরা নর্মালি 10,000 টাকা দিয়ে চাকরিটা শুরু করি আর কি। তো আপনি যেহেতু ব্রিলিয়ান্ট, আপনাকে আমরা 12 দিয়ে শুরু করতে চাই। 12? আরে 12 তো কম না। জি স্যার। হতেই পারে, 120 কে হতেই পারে, কি বলেন এটা কোনো কথা বললেন আপনি? এইরকম একটা আতখ্যাচরা একটা অ্যামাউন্ট ফিগার বললেন আপনি। স্যার, আপনাকে আমি পুরো ফিগার মিলিয়ে দেবো, 1.5 লক্ষ টাকা দেবো স্যার। ঠিক আছে? আচ্ছা, বাসা কোথায়? স্যার উত্তরা 7 নম্বর সেক্টরে। উত্তরায়? জি স্যার। তাহলে এত দূর থেকে মানে মতিঝিলে কিভাবে অফিস করবেন আপনি? গাড়িতে। বাহ, আপনার গাড়ি আছে? দারুণ তানিয়া, থ্যাংক ইউ। স্যার আমার তো কোনো গাড়ি নেই, অফিসের গাড়িতে। অফিসের গাড়িতে? আমরা তো এই লেভেলের অফিসারদের তো গাড়ি দেই না। আচ্ছা, একটা কাজ করা যায়, আপনি মেট্রোতে যাতায়াত করবেন। মেট্রো? হ্যাঁ, পারবেন না মেট্রোতে যাতায়াত করতে? পারবো স্যার, পারবো। আরে ওখানে তো খুব ভালো, আপনি টিকিট কাটবেন দৌড়িয়ে, উঠবেন দৌড়িয়ে, নামবেন দৌড়িয়ে, ভালো একটা ব্যায়াম হবে। জি স্যার। পারবেন না? পারবো স্যার। আচ্ছা আচ্ছা, আপনি তো খুব ভালো পারফরমেন্স দেখিয়েছেন, আপনার জন্য আমি একটা কনভেন্স অ্যালাউন্সের ব্যবস্থা করতে জি পারি। স্যার, জি স্যার। তাহলে মেট্রোতে ভাড়া হচ্ছে 60 টাকা, মানে যাওয়ার সময় 60, আসার সময় 60, 60 সাথে কত হয় 120। আপনাকে প্রতিদিন আমরা 120 টাকা কনভেন্স অ্যালাউন্স দেবো। স্যার এই 120 টাকাকে কি 150 টাকা করা যায় না? রাউন্ড ফিগার শুনতে ভালো লাগতো। আপনি যেহেতু ব্রিলিয়ান্ট অফিসার, আপনি 20 টাকার কলম 50 টাকা বিক্রি করে ফেলতে পারেন, আপনাকে তো এতটুকু দেয়াই যায়। কি বলেন দানিয়া? তাহলে আপনাকে এখন প্রতিদিন আপনাকে কনভেন্স অ্যালাউন্স 150 টাকা করে দেবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে? আচ্ছা দানিয়া, তাহলে অফিসটা তাকে ঘুরে ঘুরে একটু দেখান আর চা নাস্তা খাওয়ান, ঠিক আছে? আর এই 50 টাকা আপনার, একটা কলম কিনবেন। জি বস, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন শালা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি গেলাম তাহলে। হ্যাঁ, জি জি। চাকরিটা তো হয়ে গেছে। কংগ্রাচুলেশন। ওয়েলকাম টু হেল দোস্ত। কি বললি তুই ওয়েলকাম টু হেল? তোর কথা তো ভয় পেয়ে যেতেছি। ভয় পাওয়াতেছি না, তোকে আমি রিয়েলিটিটা বুঝাই দিচ্ছি। আচ্ছা, ওই যে দেখতেছিস ডেস্কে বসা, ওই যে, হ্যাঁ, ওনার নাম হচ্ছে মাজাহার। অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন সব কিছু উনি দেখেন। একদম চুল পরিমাণ হিসাব নিকাশে রাখলেও তার মাথায় কিন্তু চুল নেই। হ্যাঁ, ওই যে দেখতেছে, এটা কিন্তু আলগা চুল। তার মাথায় চুল না, এটা আলগা চুল। এগুলো বোঝাই যায় না। আচ্ছা বাপু, যেটা দেখতেছিস, ওই মেয়েটার নাম হচ্ছে তামান্না, আর পাশে একটা হচ্ছে মতি। কিন্তু অফিসে সবাই তাদেরকে ডাকে মেকআপ তামান্না আর পার্ট মতি। মেকআপটা বুঝলাম, পার্ট মতিন কেন তার নাম? কারণ সে সবসময় পার্টে থাকে দোস্ত। এমন একটা ভাব যে অফিসটা তাকে ছাড়া পুরো অচল। কিন্তু আকাইম্মা একটা ছেলে, শার্টের ভাঁজটা পর্যন্ত নষ্ট হয়, সারাটা দিন বসে থাকে। আর ওইটা সারাটা দিন মেকআপ ঘষে থাকে, কোনো কাজ করে না, অফিস থেকে পর্যন্ত বের হয় না। কিন্তু ওদের সাথে কখনো লাগা যাবে না, কারণ ওরা হচ্ছে বসের অক্সিজেন। আর বস কেমন তেল তো দেখলি, তরকারিতে একদমই সে তেল খায় না, সারাদিন তেলের সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। তোর থেকে আমি সবার যে বর্ণনা শুনলাম, আমার তো এই জায়গাটাকে একটা মিনি চিড়িয়াখানা মনে হচ্ছে। বাজে মন্তব্য একদম করা যাবে না দোস্ত, এটা আমি তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিতেছি। হ্যাঁ, কারণ দেয়ালেরও কান আছে, তার মধ্যে আবার আসান মঞ্জিল আছে। হ্যাঁ, রাইট। আমি কোন থেকে বসবো? তুই ওই যে, তুই তো সেলসে আসছিস, আর ওই যে মেকআপ তামান্না আর পার্ট মতির মতো সেলসে, তুই ওদের সাথেই বসবি দোস্ত। চল যাই, চল। হ্যালো বস। হ্যালো, ভালো আছি। তা তোমার খবর কি? খবর? আমার আর কি খবর? এই যে তোমার সেলফি, মেকআপ। কি যে বলেন না বস, আমি কি এত মেকআপ করি? আমি তো একদমই মেকআপ করি না। তাই তো, তুমি মেকআপ করবা কেন? ইনফ্যাক্ট তোমার মেকআপ করার দরকারই নেই, তুমি কখনো মেকআপ করবা না, কারণ তুমি কি একেবারে ন্যাচারাল বিউটি। কি যে বলেন বস, আপনি একটু বেশি বলছেন। আরে না, আমি তো কম বলছি।
তোমার আরো বেশি বলা উচিত, তাই না? আচ্ছা কেন এসছো বলো? বস কিছু না, মানে অফিস শুরু করার আগে একটু আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম। আপনাকে না দেখলে ভালো লাগে বলেন? কাজেই তো মন বসে না, এর জন্য আপনার সাথে আগে দেখা করলাম, তারপর এখন কাজ করতে যাব। আমার সাথে দেখা করার কি হলো? আমাকে দেখারই বা কি হলো? আমি কি তাজমহল নাকি? বস আপনি আমার কাছে তাজমহলের চেয়েও বেশি, বুঝেছেন? ওয়ান পিস মেড, কারিগর টেপ। আচ্ছা বস আসি। মেয়েটা অফিসের কাজ ছাড়া সবই করে। খালি আমার লোকই পারে, সব স্টাফ বেতন বেড়ে গেছে। আমি 3 বছর 4 বছর চাকরি করে আমার বেতন বাড়ার কোনো নাম নাই। আমিও দেখাইতেছি মজাটা। খাইস, মজা করে খাইস। এখন বেতন না আবার আমার দুঃখ থাকবো না। চোখ থাকতে অন্ধ আর কান আছে দেন্দা। আমি যে বাজির মধ্যে থুতু দিছি, খাবারের মধ্যে লেইছি, এটা যদি কেউ জানে তাহলে নেক্সট টাইমে কিন্তু আপনার খাবারের মধ্যে আমি থুতু দিব। আর এই চা আছে না, চার মধ্যে ব্যথা করে দিব। চা এখন খান, এখন কোনো ব্যথা নেই, নেই বেরো। স্যার খাবার নিয়ে আসি। সমস্যা কি? এই যে স্যার আপনার জন্য গরম ভাত, এই যে নিজ হাতে রান্না করা দেশি মুরগি। খালি পেটে তুমি কি করলা? কেন স্যার? এই সবাই রুই মাছ খাবে আর আমি দেশি মুরগি খাবো, এটা কেমন হলো? স্যার আপনি তো পছন্দ করেন। পছন্দ করি না? এই যে স্যার। না রাখো, আর মুরগি আছে না? না না আছে, বেশি বড়। নিয়ে আসো। এই কে গেল ওখান থেকে? এই স্যার তুমি কি উকি দিছিলে কেন? উকি দিলা কেন? খাইবা কিছু? না স্যার কিছু খাবো না, নিচে যাচ্ছিলাম খাওয়ার জন্য। আশ্চর্য, আমাদের এত সুন্দর মিল থাকতে তুমি নিচে যাবা খেতে? আরে বসো বসো বসো। আরে আজকে তো দেশি মুরগি আছে, আমি রান্না করছি, খুব মজা করি। স্যার দেশি মুরগিতে আমার অ্যালার্জি আছে। আরে কি বলো, অ্যালার্জি থাকো তো ঘানটা নিয়ে দেখো, ঘানটা নিয়ে দেখো। ও আচ্ছা ঠিক আছে, দেশি মুরগি নাই খেলে ওই মাছ। স্যার আমি মাছ খাই না স্যার। একদম খাও না? স্যার খাই না স্যার। তোমার তো আয়োজনের অভাব। আচ্ছা ঠিক আছে, সবজি তো খাও। সবজি? টাটকা সবজি, টাটকা সবজি। এই যে চলে আসছি, মুরগি নিয়ে এসে দেশি মুরগি স্যার। দেখো তুমি হয়তো খাও না, আমি জানি, রাখ রাখ খাও না, দেখলে হয়তো তোমার ইচ্ছা জন্ম হবে। রাখো তো, দেখো গানটা দেখো। স্যার আমি না খাই স্যার, আমার তো এগুলোতে অ্যালার্জি স্যার। আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তোমার মুরগির মাংসে অ্যালার্জি আছে, আর আমার তো গরুর মাংসে অ্যালার্জি আছে। কি আমি গরুর মাংস খাই না? স্যার আমি তো রোজা। কি বললা? রোজা রাখছি স্যার। রোজা রাখছো? তাহলে প্লেট নিয়ে বেরিয়েছিলাম। বস যে ইফতার করতে হবে তো, তাই আগে থেকে আর কি প্রিপারেশন নিতেছিলাম। আচ্ছা রোজা রেখা তো মিথ্যা কথা বলা নিষেধ, তুমি একটু আগে বললা তুমি নিচে। স্যার আসলে আমি আপনাকে দেখে ভয়ে মুখ যে ভুল বলে ফেলছি, মিথ্যা বলে ফেলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও যাও, লাগবে না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সাইলেন্স ছিল মানে তোরা আমি 5 কোটি টিয়া দিই, তুই আর মাত্র 2 কোটি টিয়ার মাল দিও, 3 কোটি টিয়ার মাল হো। মাল তো নাই। মাল নাই মানে মাত্র 20% মাল দিও, মাল নাই মানে আর 80% মাল হো। মাল নাই, টাকাও নাই, করেন যেমন চাই করতে পারেন, কোনো সমস্যা। তোরে কিন্তু আই তুলি লই যাই, একবারে হাড়ি ওর ফোন আমার সরে হাবাই ফেলাই। ভাই মাথাটা গরম হয়ে গেছে, তো খুইলা কথা কই। আপনি একটা মানুষ ভালো, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার একটা সমস্যা কি জানেন? আপনার কথা 70% বুঝি না, 30% বুঝি। আর এই 30% যতটুকু বুঝতে পারলাম, আপনি টাকা দিয়েছেন, এখন মাল চাইতেছেন, তাই তো? আমি তোমাদের পারফরমেন্সে হ্যাপি, তোমরা ভালো কাজ করছো,
তোমরা যদি এভাবে সম্মিলিতভাবে কাজ করতে থাকো তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠান 1 বছরের মধ্যে শীর্ষে উঠে যাবে। ক্রেডিট গোস টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে সবকিছুরই কিছু কিছু দুর্বলতা থাকে, উইকনেস। টিম লিডার হিসাবে সকল দুর্বলতার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বস, আপনার একদমই খেয়াল রাখেন না। এই যে আপনি দেখছেন আপনার জুতায় কত ময়লা। বস, আরে একটু পানি তুলেন, জুতার মধ্যে এত ময়লা রাখলে কি হবে? আরে পানি তুলেন না। আরে বস, পাটা তুলেন। আরে বস, পানি তুলেন। যে আপনি বস মাস, আপনার পায়ে কি ময়লা থাকলে কি হয়? হ্যাঁ, ওইটা অবশ্যই অবশ্যই। জি বস। বস, আমি তো আপনাকে মন থেকে অনেক শ্রদ্ধা করি বস। তুই 70% বুঝ আর নবুঝ ইয়ান তো আর বিষয় না। তুই আর তো 70% হতানুভূতি না। আমি দেখছি বস। ও গালাগালি করছে। বস, আমি একটু আসতেছি। ওরা আডিও ফোন আমার তো পয়সা লাগে একবারে। এক্সকিউজ মি, কি হচ্ছে? কি হয়েছে ভাই? আপা ইতার এই দিনা 5 কোটি টিয়া দিই মাল্লাহ। ইতার মাত্র 2 কোটি টিয়ার মাল দিয়ে আর 3 কোটি টিয়ার মাল ন দে। মাত্র 20% মাল দিয়ে আর 80% মাল আটকে থাকে। আর গোডার মধ্যে 1 টিয়ার মাল নাই। আমি ব্যবসা ন গজম টিয়ানো 5 কোটি টিয়া হনো বিষয় না। 5 কোটি দিয়ে দরকার হইলে আরো দিম। আর ওতলে তো তুই টাইম মতো মাল কেন দস দিব ভাই। আচ্ছা ভাই, আপনি একটু শান্ত হন, আপনি টেনশন নিয়েন না। আপনি আগে বসেন, বসে বলেন আপনি কি খাবেন, চা কফি? এই সান্দিছিলা চা সম্মানী মাইনসরে ক্যাঙ্গুরি সম্মান দিয়ে জীবনত তুই নহস। আচ্ছা আপনি একটু শান্ত হন, আমি ব্যাপারটা একটু বুঝি। বাসার ভাই কি হয়েছে? আরে লিডার উনি যে টাকা দিছে, এখন ওই মাল দেওয়ার কথা বলতেছে, কিন্তু মাল তো নাই। আচ্ছা, আপনি এখন আমাকে বলেন আপনার কি হলে কাজ হবে, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করছি। আর গোডার মধ্যে 4 রানার মাল নাই। আই তার হইতে আর মিনিমাম 20 লাখ টাকার মাল দে, আই কিন ব্যবসা করি। 20 লাখ টাকা হলেই তো সমাধান হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, 20 লাখ টাকা। আচ্ছা, একটা সেকেন্ড। ভাইয়া, আমি আপনার ব্যাপারটা শুনলাম। ভাইয়া দেখেন, আমাদের আসলে কোম্পানির পলিসি অনুযায়ী আমরা আপনাকে 20 লাখ টাকা ক্যাশ দিতে পারছি না, বাট আমরা আপনাকে 20 লাখ টাকার মাল দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আপনি 3 দিনের মধ্যে আমাদেরকে 20 লাখ টাকা ক্যাশ ব্যাক করবেন, সেটা কি পারবেন? মাল মানি টিয়া, মাল যেদিন ঢুকিব এদিন হইতে বিচার শুরু। টিয়া শুরু করলে দেখালাইম, হনো সমস্যা নেই। টিয়া তো হনো বিষয় নয়, টিয়া দেখালাইম, কিন্তু মাল ন দিলে তোরা হাফালাইম। না, মাল দিবে সেটা আমি গ্যারান্টি নিচ্ছি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, মাল আপনার কাছে পৌঁছে যাবে 20 লক্ষ টাকা। আপনি কাইন্ডলি একটু 3 দিনের মধ্যে টাকা দিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, শিখ ব্যবহার শিখ। চলেন না আমার সাথে। তাহলে এখন ওনার সাথে গিয়ে যা ফর্মালিটিস আছে এগুলো একটু। ঠিক আছে। আমি আসতেছি। এটা কি মগের মূল্য নাকি? এখানে হরিলুটের বাতাসে বিক্রি হয়। আপনি যা ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, আমরা মন চাইলে আর 20 লাখ টাকা আমরা ক্রেডিট দিয়ে দিলেন। আপনি কার অনুমতিতে, কার সাহসে আপনি এই কাজটা করলেন? আমি তো স্যার হুকুমের গোলাম। আমার যেরকম হুকুম করা হয় আমি স্যার সেভাবে কাজ করি। হুকুমের বাইরে স্যার আমি একটু লড়ি না। আর ওই হুকুম অনুযায়ী কাজ করি বলে মনে হয় সমস্ত দোষ এসে স্যার আমার উপরে পড়ে। কে আপনার হুকুম দিল? কে দিবে স্যার? লিডার। লিডার? এই অফিসে একমাত্র আমি লিডার, আর কোন লিডার থাকতে পারে না। কে লিডার আপনার? অফিসে যে নতুন লিডার আসছে আমাদের ম্যাডাম, ওই ম্যাডামই বলছে তো স্যার, ম্যাডামের কথা অনুযায়ী তো আমি কাজটা করছি স্যার। তানিয়া? জি স্যার। দেখেন, এখন ডেকে নিয়ে এক্ষুনি আসবা। ম্যাডাম, বড় স্যার আপনারা ডাকছে, চলেন। কেন মানে এই যে কয়দিন আগে যে লোনটা দিলেন, 3 দিন পরে টাকাটা দিয়ে দেওয়ার কথা, আজকে 7 দিনের উপরে হয়ে গেছে, ওই লোক টাকা দেয় নাই। ওই বিষয়ে কথা বলার জন্য স্যার আপনারা ডাকতেছে, চলেন। কি বলেন, টাকা এখনো দেয়নি? তো টাকা যে দেয়নি আপনি আমাকে জানাবেন না? আশ্চর্য কথা বললেন তো ম্যাডাম। আমি আপনারা কেন জানাবো? আপনি টিম লিডার, আপনি জানেন না? বাসা ভাই, আপনি অ্যাকাউন্টসে আছেন, মেন দায়িত্বে আছেন, আপনি যদি আমাকে না জানান আমি কিভাবে জানবো? এটা কোনো কথা বললেন ম্যাডাম? আমি আপনারা কেন জানাবো?
আপনি তো বললেন ওই লোকটারে টাকা দিয়ে দিতে, আপনার কথার উপরে তো আমি লোকটারে এতগুলা টাকা দিয়ে দিলাম। এখন ওই লোক যদি টাকা ফেরত না দেয় সব দোষকে আমি নিব নাকি? বাসাবে ওদিন আমি আপনাকে ক্লিয়ারলি জিজ্ঞেস করেছি, আপনি বলেছেন এই লোককে আপনি চিনেন, আমাদের সাথে আরো ব্যবসা করেছে অনেক দীর্ঘদিন ধরে, আপনি চিনেন, আমাদের সাথে ব্যবসা করা লোক, ওনার পেপার সব ওকে আছে, সবকিছু ওকে আছে। আপনার সাথে কথা বলেই কিন্তু আমি বলেছিলাম আচ্ছা 20 লক্ষ টাকার মাল ওনাকে দিয়ে দেন। অফিসে কোনো ঝামেলা হলে সমস্ত দোষ এসে আমার উপরে পড়ে, আমি তো এই দোষ নিতে পারবো না ম্যাডাম। এখন স্যার আপনার সাথে কথা বলবে, আপনি চলেন আমার সাথে। ভালো লাগতেছে না ম্যাডাম, আসেন। বস ডেকেছিলেন? না ডাকিনি, ডাকতে বাধ্য হয়েছি। আপনি কি যেটা মনে চায় সেটাই করেন, যখন যেটা মনে চায় সেটাই আপনি করে ফেলেন, কাউকে পাত্তা দেন না, আমাকেও পাত্তা দেন না। এই বলো কি করেছে বলো। আমি বস কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমি অফিসের সবচেয়ে সৎ মানুষ, আমাকে যে কাজটা করতে বলা হয় বস আমি নিষ্ঠার সাথে সেই কাজটা করি, কিন্তু সবসময় বস আমি ফেসে যাই। আপনি একজনকে মানে একেবারে মুখের পরিচয়ে 20 লাখ টাকা ঋণ দিয়ে দিলেন, আর কোনো রকম জামানত নাই, কোনো ব্যাংক গ্যারান্টি নাই, কি করে সম্ভব এটা? বস এখানে একটা ভুল হচ্ছে, আমি কোনো রকম তদন্ত ছাড়া কাউকে কোনো কিছু দেইনি। আমি ওই লোককে মাল দেওয়ার আগে মাঝার ভাইকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করেছিলাম। মাঝার ভাই আমাকে বলেছিল এই লোকের সম্পর্কে সবকিছু পজিটিভ, এই লোক দীর্ঘদিন যাবত আমাদের সাথে ব্যবসা করছে, ইভেন 5 কোটি টাকার ব্যবসা সে আমাদের সাথে করেছে, ওনার পেপার সব ওকে আছে। আমি মাঝার ভাইয়ের কথার উপর ভিত্তি করেই তাকে 20 লক্ষ টাকার মাল দিতে রাজি হয়েছিলাম। কি বলতেছেন ম্যাডাম আপনি এগুলা? এটা তো কোনো কথা হইলো না, এটা তো আপনি 2 নম্বরই করতেছেন আমার সাথে। আপনাকে আমি কখন বলছি যে এই লোক ঠিক আছে, এই লোক অনেক কিছুটা অনেক টাকা টোকা দিছে, আপনি তাকে মাল দিয়ে দেন? আপনি তো আমাকে বললেন যে এই লোকটাকে দেখে ভালো মনে হইতেছে, আপনি তাকে মাল দিয়ে দেন, মাল দিলে সে আমাদেরকে টাকা দিবে। আমি আপনার কথার উপরে ভিত্তি করে তাকে এতগুলো টাকা আমি দিয়ে দিছি। ইভেন স্যারকে আমি জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই, কারণ বসের পরে আপনি আমাদের অফিসের বস, এখন আপনি সমস্ত দোষ আমার উপরে চাপাই দিতেছেন। সিসি ম্যাডাম এই কাজটা কিন্তু আপনি ভালো করতেছেন না। আপনি প্রতিষ্ঠানটাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করতে চাচ্ছেন। এখন প্রতিষ্ঠান যখন লায়াবেল হবে সবাই ভাগ ভাগ করে টাকাটা দিয়ে পূরণ করতে হবে। আপনার ভাগে হয়তো পড়বে কত, অতিরিক্ত হলে 50,000, আর বাকি টাকাটা আপনি খেয়ে ফেলবেন। মাজার স্যার, আমি 3 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি এই ঋণ পরিশোধ না করা হয়, আমরা যদি টাকা না পাই, আমরা সোজা স্ট্রেট কোর্টে চলে যাব, আইনি ব্যবস্থা নেব। বস আমার অফিস স্যালারি কাটা যাবে বস? যাও চলে আসো, যাও। জি বস, আসসালামু আলাইকুম। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান যান যান। জি স্যার। তানি এসব আমি কি শুনতেছি? শুনতেছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? সে কারণে জিজ্ঞেস করতেছি, শুনে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এই অফিসে সব কাজ করিস তুই, সবাইকে ম্যানেজ করার চেষ্টা করিস, এরপরে চুরির ব্লেম তোকে দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি, চুরির ব্লেমটা আমাকে দিতে হইতেছে। আমার কষ্ট হইতেছে কি জানিস, এই অফিসের জন্য আমি এত কিছু করছি, এত পরিশ্রম করছি, তারপর আমাকে বলতেছে আমি নাকি চোর। আমি 20 লক্ষ টাকার জন্য নাকি আমি চুরি করছি। তুই আমার পাপাকে চিনিস না বল শামীম? আমার পাপার যদি আমি বলি 20 লক্ষ টাকা এইভাবে পাঠিয়ে দেবে, আর আমাকে বলতেছে আমি নাকি চুরি করছি। আমি তো বুঝতেছি, আমি তো সবই জানি। শোন, তুই আঙ্কেলকে কিছু বলিস না, পরিবার জানতে পারলে খুব কষ্ট পাবে। তুই চিন্তা করিস না, তুই আমাকে কয়েকটা দিন সময় দে, এভিডেন্স সহ বসের কাছে গিয়ে প্রতিবাদ করবো, সবকিছু দেখে নেওয়া হবে। অফিসে সবাই তেল মেরে চলতেছে, মেকআপ করে চলতেছে, জুতা পালিশ করে দিচ্ছে, সমস্ত কাজ তুই করিস, সব ক্লায়েন্ট ডিল তুই করিস, তোর কারণে সব সফলতা আসে। তোকে এটা শুনতে হবে, এটা আমি মেনে নিতে রাজি না, আমি এটা দেখতেছি। না, তুই কিছুই দেখবি না শামীম, আমি জানি তোর মাথা অনেক গরম, তুই এটার মধ্যে ইনভলভ হবি না, এটা আমার ব্যাপার, আমি দেখতেছি। দেখতে না, তোর সব কথা শুনছি। অফিসে জয়েন করার টাইম থেকে তুই আমাকে যা যা বলছিস, সবার সাথে কিভাবে ডিল করতে হবে আমি সব করছি। আমি এবার আর কিছু শুনতে চাই না, এটা আমি ডিল করতে চাই। এটার প্রতিবাদ করার দরকার আছে। সবসময় চুপ থাকলে হয় না তানিয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার থাকতে হয়, স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে হয়। তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আনিফ, আনিফ, এটা কি চা বানাইছিস? হ্যাঁ, সামান্য দুধটা ঠিক মতো বানাইতে পারছ না? বেশি উড়া উঠতেছিস না তুই, খুব বেশি উড়া উঠতেছিস। ওই যে একটা দেখছিস না, উড়ার কারণে কি করছি, জানাটা এমন ভাবে কাটছি যাতে জীবন আর কোনো জায়গায় উঠতে না পারে। তবে সাবধান করতেছি, ভালো হয়েছে। ম্যাডাম, আপনি অফিসে আইছেন, আপনার বাপ করিম মোল্লার লিগে আমি অফিসে চাকরিটা করতেছি।
আমি তো আপনাকে নুন খাই, আমার এখন ঘুম গাইতে প্রচুর গুণ গাইতে। কই তোমার স্যার কই? স্যার তো মিটিংয়ে। কার সাথে মিটিং করে? ওই যে নারী, আমাকে এই অফিসে ম্যাডাম পুরুষ স্টাফের থেকে নারী স্টাফই বেশি। সকালবেলা স্যারে মিটিং করতে ঢুকে, রাত্রে মিটিং শেষ হয়। 24 ঘন্টার মধ্যেই 12 ঘন্টা স্যারে খালি নারী লয়ে মিটিং করে। তারপরে নিচে 3 তলায় একজন আছে, নাম পিলকিস, কাজের মাইয়া, খুব সুন্দরী, দেখতে দেখতে নাদুস টুটুস। ওরা নাকি রান্নাঘরের দায়িত্ব দিব, রান্না করার দিবে, লাঞ্চের দায়িত্ব দিব। আমি কিছু করতে পারি না ম্যাডাম, আমার বেতন কম, খালি চাকরিটা ঝুলতেছে। আচ্ছা ধরো এটা ধরো। না 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 ধরো ধরো ধরো, রাখো, তুমি চলো। না ম্যাডাম কি বলে না, আমার যাওয়া ঠিক হবো না। স্যারে যদি বুঝতে পারে যে আমি আপনার ফোন দিয়ে আনাইছি, তাহলে ম্যাডাম আমার চাকরিটা নিয়ে এবার যাই হয়ে গিয়ে আর আটকে রাখতে পারছেন। আপনি যান, আপনি গিয়ে স্যারের হাতে নাতে ধরবেন। এখনো গেলে দেখবেন রুমের মধ্যে ডাইনে বামে 2 পাশে 2টা নারী। সে তো পুরুষ স্টাফ জায়গায় দেবে তার লোক। আচ্ছা ঠিক আছে, তুমি এটা ধরো। থ্যাংক ইউ ম্যাডাম। এই কি করো তুমি? আসসালামু আলাইকুম। তুমি অফিসে চলে আসছো, কিভাবে আসছো? আমাকে বলতো আমি গাড়ি পাঠাতাম। এই মেয়েদের সাথে কি করতেছো তুমি এখানে? আরে আর মেয়ে না, তোরা আমার সাবঅর্ডিনেট। আমাকে একটা প্রজেক্ট দেখাচ্ছিল, ল্যাপটপে দেখাচ্ছিল, তোর কাছে এসে দেখাচ্ছিল। প্রজেক্ট? বসো তুমি। এই কি করছো? তুমি বসো। অফিস তো অফিস। কিসের প্রজেক্ট তোমার? এত প্রজেক্ট লাগে কেন তোমার? আমি প্রজেক্টটা হয় না তোমার? আরে মারা যাবো, মারা যাবো। আমি প্রজেক্টটা হয় না, আমি প্রজেক্টটা হয় না তার। এত প্রজেক্ট লাগে। যাও। হ্যাঁ আরে অফিসে থাকতে হলে শ্রীমানকি রোলে থাকতে হবে। কথা বলা যাবে না, চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না। ওই যে একটা আসছিল না পাটনা মহিলা, ইসি ল্যাংমাইরা, আর যে লোকটা লোন নিতে আসছিল না, সেটা হইতেছে মাজার ভাইয়ের কাছের লোক। মাজার ভাই তাকে সিস্টেম করে আনছে। বেশি কাজ করতে আসছিল না, একবারে ল্যাংমাইরা দিছি। স্যার শুনলেন তো? ছি 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 ছি, মানে আপনারা এত খারাপ? মানে অফিসের খেয়ে অফিসের পড়ে, আরে অফিসের সাথে বেইমানি করতে পারেন আপনারা? মানে এত বড় অসৎ আপনারা, কিভাবে সম্ভব? মানে সবকিছু শেষ করে দিলেন। স্যার আপনি অন্যদের কেন দোষ দিচ্ছেন? দোষ তো আপনার নিজের। আমার দোষ? কিভাবে? এই যে আপনার নিজের দোষটা আপনি নিজে ধরতে পারতেছেন না, এটাই আপনার আসল দোষ। আপনার চোখের সামনে তানিয়া দাঁড়ানো স্যার, দিন রাত পরিশ্রম করে মেয়েটা অফিসের জন্য কাজ করছে, গাদার মতো খাটনি খাটছে। কিন্তু স্যার আপনি ক্রেডিট দিচ্ছেন কাদের? যে মেকআপ করে আপনার চোখে ফু দিয়ে পাপড়ি সরিয়ে দেয়, তাকে আপনি ক্রেডিট দিচ্ছেন। যে তার টাই খুলে আপনাকে এক্সট্রা তেল দিয়ে আপনার জুতা পরিষ্কার করে দেয়, আপনি তাকে ক্রেডিট দিচ্ছেন। স্যার আপনি নাস্তায় তো পরোটা তেল পছন্দ করেন না, কিন্তু বাস্তব জীবনে উঠতে বসতে চলতে ফিরতে আপনার তেল খান স্যার। আপনার তো এই যে হার্টে তো তেলের কারণে দুটো ফুটা হয়ে গেছে স্যার, আর এদের তেলের কারণে, ওভার তেলের কারণে ব্যবসা দুটো ফুটা হয়ে যাবে স্যার। এটা একটু ভাবেন স্যার। আর এই যে সবচেয়ে বড় ক্রিমিনাল তাই টাকলা, সে অভিনয় করে, তার 6 মাসের শার্ট কেনার টাকা নাই, নতুন শার্ট কিনতে পারছে না, অথচ 20 কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বুকিং দিছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। এগুলো স্যার স্যার শামীম বস ঠিকই কইছে, ওনাদের সব অপকর্মের হিসাব আপনি ফাইল খুলে দেখতে পারবেন। আর স্যার আরেকটা কথা না কইলেই না, আপনার অফিসে আমি 12 বছর চাকরি করি স্যার, সততার সহিত কোনো অনিয়ম আমি করি নাই স্যার। আমার মনে হয় স্যার আমি আর চাকরিটা করতে পারবো না, এই অসৎ লোকদের সাথে আমি চাকরি করতে পারবো না স্যার। তোমার ব্যাপারটা আমি দেখছি। এই যে আপনারা ভাবছেন আপনাদেরকে আমি এমনি ছেড়ে দেব? আমি পাই পাই হিসাব নেব, আপনাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। আমি কোন হিসাব একেবারে আনপালিশ রাখবো না। আপনারা এত বড় সাহস, সবকিছু ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছেন। কিসের সরি? যান বেরিয়ে যান, সোজা বেরিয়ে যান। আমি কেস করবো আপনাদের বিরুদ্ধে, সবাই নিজের খাটাবো। হানিফ স্যার ওনাদের বের করে দাও, একবার দরজা পার করে গেট পার করে গেট তালা মেরে আসবা। যাও। জি স্যার। এই বেরো স্যার। দুজনে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই দেখো একটু দাঁড়ান আপনারা। আসলে আমি কি বলবো, আমার বলার আর ভাষা নাই। কটা তেলবাজ, অসৎ,
অকর্মণ্য, তাদের কথায় মুগ্ধ হয়ে আমার নিজের বিবেক বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছিলাম। আমি ওনাকে চিনতে পারিনি। ওই দিনের পর দিন এত কষ্ট করেছেন, সরি, আপনি আমাকে মাফ করে দেন। ওই সাথে আপনার কাছে আমার টেবিলিত অনুরোধ, আপনি এত কষ্ট করেছেন অফিসটার জন্য, আপনি অফিসের দায়িত্ব নিয়ে আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হবেন। প্লিজ না করবেন না। আই এম সরি, আই এম রিয়েলি সরি বস, আমি চাকরিটা আর করতে চাচ্ছি না। কি বলছেন আপনি? আপনি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, আপনি কিছু ষড়যন্ত্রকারীদের জন্য আপনি নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিবেন? আপনি এত পরিশ্রম করেছেন, আজকে তো আপনার সেই পরিশ্রমের সম্মান প্রতিদান পাওয়ার সময় হয়েছে। প্লিজ দায়িত্বটা গ্রহণ করুন। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তার জন্য অনেক ধন্যবাদ।